স্বাগত। বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। ইসি গঠনের সার্চ কমিটিতে সম্মতি নেই গণফোরামের। 3 জনের নাম প্রস্তাব বিকল্প ধারার। আইন করার তাগিদ 2 দলের। উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীয় সরল উত্তরণ কৌশল প্রণয়নে কাজে হাতে নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে র্যাবের ভূমিকা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান। দুর্নীতিকে ক্যান্সার আখ্যা দিলেন নতুন প্রধান বিচারপতি। বিচার বিভাগে কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে বরখাস্ত। এবং আদি বুড়িগঙ্গা উদ্ধারে পান্না ব্যাটারি এবং মেটাডোর কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ। 6 দিনে সরেছে 200 স্থাপনা। এতক্ষণ শিরোনাম শুনছেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে আইন প্রণয়নের প্রস্তাব দিল গণফোরাম বিকল্প ধারাও। তবে রাজনৈতিক দল এবং জনগণের কাছে সার্চ কমিটি গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা। অন্যদিকে সার্চ কমিটি গঠনে 3টি নাম প্রস্তাব করেছে বিকল্প ধারা। নির্বাচন কমিশন গঠনে বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে রাষ্ট্রপতির সংলাপ। সেই আলোচনায় অংশ নিতে রোববার বঙ্গভবনে আসে বিকল্প ধারা ও গণফোরাম। প্রথমে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসে 8 সদস্যের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মোকাব্বির খান জানান, অতীতে সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই যে নির্বাচন কমিশন গঠন করা হয় তারা সরকারের আজ্ঞাবহ হয়ে যায়। আমরা দাবি করেছি যে আজকে স্বাধীনতার প্রায় 50 বৎসরের কাছাকাছি সময় এই যে আমাদের সংবিধান প্রণয়ন হয়েছে, সেই সংবিধানে ডিরেকশন আছে যে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করা। পরে সন্ধ্যা 7টায় সংলাপে বসে বিকল্প ধারা বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন আইন করার বিষয়ে গণফোরামের সঙ্গে একমত তারা। তবে 3 দফা সুপারিশ সহ সার্চ কমিটি গঠনের নাম দিয়েছে 3টি। বিকল্প ধারা বাংলাদেশ 3টি প্রস্তাব করেছে মহামান্য রাষ্ট্রপতির কাছে। 1 নম্বর প্রস্তাবে আমরা বলেছি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য একজন প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনারের নাম প্রস্তাব করবে। 2 নম্বর আমরা বলেছি প্রস্তাবিত নাম থেকে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে। এই অবস্থায় আমরা সার্চ কমিটি গঠনের জন্য 3টি নাম প্রস্তাব করেছি, যাদের মাধ্যমে সার্চ কমিটি গঠন করা যেতে পারে। এ পর্যন্ত রাষ্ট্রপতির এই সংলাপে অংশ নিয়েছে 10টি দল। বঙ্গভবনে যায়নি শুধু বাসদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে দায় তাদের বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনের নামে নানা অপতৎপরতা চালাচ্ছে বিএনপি। কৃষিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া একটি বড় রাজনৈতিক দলের প্রধান, কিন্তু দুর্নীতির কারণে তার সাজা হয়েছে। আইন অনুযায়ী তার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলেও জানান আব্দুর রাজ্জাক। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা আয়োজন করবে। সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের আমি অনুরোধ করব তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কাউকে বিদেশ পাঠানো নয়, সরকারের অগ্রাধিকার জনসেবা নিশ্চিতে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আরো জানিয়েছেন, এখনই নির্বাচন কমিশন আইন করার সুযোগ নেই। আর ইসি গঠনের সংলাপ সফল হবে কিনা সেজন্য রাষ্ট্রপতির পদক্ষেপের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিশনার নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের যে ধারা শুরু হয়েছিল 2012 সালে, তারই ধারাবাহিকতায় এবারও সংলাপে বসেছেন রাষ্ট্রপতি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান সংলাপ কাজে আসবে না বলে যে মন্তব্য করেছেন সে বিষয়ে জানতে চাইলে অপেক্ষার পরামর্শ দেন আইনমন্ত্রী। ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পরেই আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী এখনো আইন হয়নি। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, এখনই নির্বাচন কমিশন আইন করার সুযোগ নেই। এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নাই, আর আইন হবে না এই কথা তো বলি না। আমি সবসময় বলেছি যে এই আইনটা হবে, কিন্তু এর মধ্যে এবং এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা আইন, সর্বজনীন আইন হলো না। রাষ্ট্রপতি সংলাপে বিএনপি এলে ভালো হতো জানিয়ে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার প্রসঙ্গ এড়িয়ে যান আনিসুল হক। কাকে বিদেশ পাঠানো হবে, কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে এইগুলি, এই সেবাগুলি যেটা জনগণ পাওয়া উচিত ছিল অনেক আগে, সেই সেবাগুলি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই ক্ষেত্র প্রস্তুত করেছেন। আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভুল করবে না। কারা দেশবাসীর সেবা করেছে আর কারা নিজেদের সেবায় বক্তব্য দিয়েছে তা তারা জানে বলেও মন্তব্য আইনমন্ত্রীর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির সমাবেশে জনস্রোত দেখে সরকার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 32 জেলায় অনুষ্ঠিত কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীনদের হামলার অভিযোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিভিন্ন অস্ত্র নিয়ে হামলার নিন্দা জানিয়ে এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তারা এই হামলা করেছে। বিভিন্ন জেলায় হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচিত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নের কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আর জনগণকে সাথে নিয়েই সমাজ গঠনে কাজ করতে চান ডক্টর সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়ছেন 2 হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ 7 জন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জনগণের সাথে তো সরকার পারে না, জনগণ নেমে গেছে গা। ওই যে কেন্দ্র দখলের দিন, ওই যে এজেন্ট বের করার দিন, এই শীতলক্ষাতে ডুবে মরে গেছে গা। নৌকার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি কাজ করে যেতে চান জনসম্পৃক্ততা নিয়েই। অসম্পূর্ণ সব কাজ করার কথা জানান তিনি। আমি কখনোই কোনো প্রশাসনের কর্মকর্তার সাথে আমার খুব যোগাযোগ থাকে না। আমি সারাক্ষণই মাঠে থাকি, আমার সাথে জনগণেরই যোগাযোগ, এবং আমি বাড়তি কোনো সুযোগ দলীয়ভাবে কখনো নেই নাই। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ ও 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ আমাকে বিপুল ভোটে জয় করবে আমার জনগণরা। মাদকমুক্ত, নিরাপদ পরিবেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। যারা সবার সাথে, নাগরিকদের সাথে সবসময় যোগাযোগ রাখে, এমন আমরা ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করতে চাই। যারা এলাকার জন্য উন্নয়ন করব তাদেরকে আমরা পুনরায় নির্বাচিত করব ইনশাআল্লাহ। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীদের পদচারণায় মুখর ভোটারদের আঙিনা, উৎসব মুখর পরিবেশের পাশাপাশি অনেক স্থানে সমর্থকদের মাঝে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ধাওয়া পাল্টা ধাওয়াও চলছে। নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহের শৈলকুপায় চলছে ইউপি নির্বাচনের জমজমাট প্রচারণা। শীত উপেক্ষা করেই প্রার্থী ও সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মাঝে মাঝে সমর্থকদের দ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। ফুলহরি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার পদে শম্পা খাতুন পপি নামের তৃতীয় লিঙ্গের একজন প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠে চলছে নতুন আলোচনা। আমাদের যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব। 1, 2, 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের থেকে আমি লড়ছি। আমি জনগণের সেবা করব। আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কর্মকর্তারা। এরই মধ্যে আমাদের 2 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছেন। তারা সার্বক্ষণিক মাঠে আছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ যদি আসে তার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন। শেরপুরের ঝিনাগাতি উপজেলার 7 ইউনিয়নে ঢোল ডগর বাজিয়ে মিছিল করে চলছে প্রচারণা। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে উপহার বিতরণ সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করেছেন। বড় বড় মাপের প্রার্থী হয়েছে, অনেক টাকার ছড়াছড়ি হচ্ছে, এটা আপনারা জানেন, এবং অনেক রকম উপঢৌকন বিতরণ চলতেছে। ভোট পাওয়ার আশায় আমি 18 ঘন্টা জনগণের কাছে আমি গণসংযোগ করি। গাজীপুরের শ্রীপুরে 8টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চলছে প্রতিযোগিতা। প্রার্থীদের দল থেকে বহিষ্কারেও সমাধান আসেনি। বিদ্রোহী প্রার্থীরা বলছেন, দল নয়, জনগণের সমর্থন নিয়েই নির্বাচন করছেন তারা। 70-এর নির্বাচনে যে গণজোয়ার উঠেছিল, আজকে আমার তেলিহাটিতে সেই গণজোয়ার আমি উপলব্ধি করতে পারছি। অভিভাবকহীন কোন ব্যক্তিকে আমরা ভোট দিয়ে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত আমরা করব না। আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থীদের আর্থিক জরিমানার পাশাপাশি শোকজ করা হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের উদ্যোগ রয়েছে বলছেন কর্মকর্তারা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একদিনের ব্যবধানে 2 জনের খুনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এসব ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 12 জনকে। এদিকে একদিনের ব্যবধানে 2টি খুনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়েছেন অনেকেই। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন হারান বিশ্বাস নামে একজন ব্যক্তি। পরে শনিবার বিকেলে নিহতের জানাজায় যাওয়ার সময় পথে ছুরিকাঘাতের শিকার হন নৌকার প্রার্থীর সমর্থক জসিমউদ্দিন এবং মিলন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান জসিম। এদিকে সুনামগঞ্জের দিরায়ে নির্বাচনের পরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে এর সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় সরল উত্তরণ কৌশল প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলার পথ যত কণ্টকাকীর্ণই হোক, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও আশাবাদী তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে বাংলাদেশ আনুষ্ঠানিক স্বীকৃতি পায় 2021 সালের 24শে নভেম্বর। এ অর্জন উদযাপনে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অর্জনের বিভিন্ন বাঁকের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 96 সালে সরকার গঠন করার পরই কোন কোন ক্ষেত্রকে সবথেকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে আমরা সেইভাবে কিছু পদক্ষেপ নিই। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিই, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, রাস্তাঘাট পুল ব্রিজ করা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা, বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম 5টি বছর। উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি অনেক বড় একটি অর্জন বলেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য বলেন তিনি। মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব, সেই প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম। সেই এসডিজি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
আর সেই দেশের উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতাতেই ভীত নন, দৃঢ় উচ্চারণ শেখ হাসিনার। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবের উপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের ভূমিকা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সকালে সিলেটের কুমারপাড়ায় বেসরকারি সংস্থা জমজমের প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক উল্লেখ করে মন্ত্রী আরো বলেছেন, বাংলাদেশে 10 বছরে 600 জন নিখোঁজের অভিযোগ তোলা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্রে প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ হচ্ছে। মন্ত্রী আরো জানিয়েছেন, দুদেশের সুসম্পর্কের বিষয়টি বিবেচনায় এনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার স্কোপ আছে, আমরা কিছু না জেনে হঠাৎ করে এটা আমাদের দেশের জন্য মানুষ এটা খুব সারপ্রাইজ, আমরা আনএক্সপেক্টেড। তো সেটা বললাম এবং বললাম যে প্রতিষ্ঠানের এরা কিন্তু যথেষ্ট ক্রেডিবল অর্গানাইজেশনে জিনিসটা ঠিক হয় নাই, দেয়ার ইজ এ স্কোপ ফর এক্সামিনিং দ্য ইস্যু। তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি। সরকার সমালোচনাকে স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তবে এমন সমালোচনা করা যাবে না যাতে দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যায়। সাংবাদিকদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাওয়ার জন্য সাম্প্রদায়িকতামুক্ত সমাজ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে দেশের অগ্রগতি অনেকেই সহ্য করতে পারছেন না। তথ্যমন্ত্রী জানান, অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার সাংবাদিকদের জন্য এত কাজ করেনি। এ সময় তথ্যমন্ত্রী জানান, আইনমন্ত্রী গণমাধ্যম কর্মী আইনে সই করেছেন। আগামী শীতকালীন অধিবেশনেই আইনটি সংসদে তোলা হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টে শিগগিরই শিক্ষাবৃত্তি চালু করার আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সমালোচনাটা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায়, আপনাদেরকে সেই নিবেদনটুকু আমি রাখি। এবং সাম্প্রদায়িক অপশক্তির হাতে কিংবা সাম্প্রদায়িক অপশক্তিকে লালন পোষণ করে তাদেরকে কাজে লাগিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তাদের হাতে যেন ক্ষমতাটা চলে না যায়, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্নীতি একটি ক্যান্সার, এর সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে আপিল বিভাগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনায় কথা বলেছেন তিনি। বিচার বিভাগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতিকারী যেই হোক সাথে সাথে বরখাস্ত করা হবে। দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার প্রথম কার্যদিবসে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ রায়ের নথি দ্রুত প্রকাশ করতে প্রধান বিচারপতিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়। কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। রায়ের প্রেক্ষিতে হাতে পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম হয়। পুরোনো মামলা নিষ্পত্তির বিষয়ে আমি বলছি যে প্রত্যেকটা বেঞ্চকে যেন উনি একটা নির্দেশনা প্রদান করেন, সবাই যেন সপ্তাহে কিছুটা পুরোনো মামলা নিষ্পত্তি করেন। আর বিচার বিভাগের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধে প্রধান বিচারপতিকে ব্যবস্থা নিতে বলেন আইনজীবী সমিতির সম্পাদক। একটি মামলা দায়ের থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে আদালত থেকে আদেশের পরে এই আদেশ পাঠানো পর্যন্ত পদে পদে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, যেটা আমরা মনে করি এটা একটি চরম দুর্নীতি, চরম অনিয়ম। এবং আইনজীবী না, এ কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ। তিনি সাধারণ মানুষের কথা বলেছেন। সাধারণ মানুষের এই জায়গা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা ওনার সহযোগিতা চেয়েছি এবং আশু করণীয় নির্ধারণ সম্পর্কে আমরা বলেছি। সংবর্ধনায় প্রধান বিচারপতি বলেন, মামলা জট কমাতে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে 8টি বিভাগে আলাদা সেল গঠন করা হবে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে তার শক্ত অবস্থান তুলে ধরেন তিনি। শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এই বিচারপতির বিরুদ্ধে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে সংস্থাটি। 21শে আগস্টে গ্রেনেড হামলার বিতর্কিত তদন্ত প্রতিবেদন দেয়া বিচারপতি জয়নুল আবেদিন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন বলে তথ্য আছে দুদকের কাছে। বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিন প্রথম আলোচনায় আসেন 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে। সে সময় তিনি গ্রেনেড হামলার সঙ্গে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত বলে প্রতিবেদন দেন। পরে জজ মিয়া নাটকসহ বিভিন্ন ঘটনা প্রবাহে বিতর্কিত এই প্রতিবেদনটি অসত্য প্রমাণিত হয়। 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। শিগগির এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 2 বছর প্রায় চলে গেল, এখন যদি আমরা চার্জশিট না দিই তাহলে মনে হবে যে আমরা এই কাজটা করছি না। কাজে আমরা হয়তো চার্জশিট একটা দিয়ে দিতে হবে মেইন টাইম। এছাড়া অর্থ পাচারের তথ্য জানতে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুদক। MLAR এর মাধ্যমে অন্য কোনোভাবে যদি আমরা মনে করি কোনো তথ্য নতুন পেয়েছি, সেই তথ্য সন্নিবেশিত করে যদি আমরা চার্জশিটকে আরও শক্তিশালী করা যায়, তখন আমরা সম্পূরক চার্জশিট দেব। আদালতের আদেশ নিয়ে সাবেক বিচারপতি জয়নুল আবেদিনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 5 জানুয়ারি। ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যের মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রোববার শুনানি হয়নি। ঢাকা বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানির নতুন দিন ঠিক করেছেন। বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি বেলা 12টায় আদালতে উপস্থিত হন। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি 4 শুনানির জন্য ধার্য থাকলেও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইবুর রহমানের মৃত্যুতে তা হয়নি। আদালত আগামী 5 জানুয়ারি শুনানির নতুন তারিখ ধার্য করেন। যেহেতু কোর্ট অ্যাডজন সারাদিনের জন্য, এই জন্য আজকে পূর্ণ কোর্ট আজকে তাদের রেগুলার যে কর্মকাণ্ড সেটা করবেন না, সেই জন্য আজকে কোনো মামলা পর্যন্ত হয়নি। এবং পরিবহনের যে মামলাটা আজকে ছিল চার্জের জন্য, সেটা পিছিয়ে দিচ্ছে এবং আগামী 5/1/2017 তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেন, মামলাটির তেমন কোনো ভিত্তি নেই। পরিমণি দ্রুতই অভিযোগ থেকে রেহাই পাবেন। আমরা মনে করি যে পরিমণির বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান এই মামলায় যে দাখিলি চার্জশিট সেখানে অবশ্যই নেই, এবং আমরা মনে করি যে পরিমণি এই মামলা থেকে চার্জ গঠনের সময় অব্যাহতি পাওয়ার হকদার। এর আগে 14 ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। অসুস্থ থাকায় ওই দিন আদালতে উপস্থিত হননি পরিমণি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে স্থাপনা নির্মাণ করায় পান্না ব্যাটারি ইটিপি প্ল্যান্ট এবং গুদাম এবং ম্যাটাডোর কোম্পানির গুদাম ও সীমানা প্রাচীর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও BIWTA। রোববার রাজধানীর কামরাঙ্গীচরে এই অভিযান চালানো হয়। 6 দিনের অভিযানে দখলমুক্ত হয়েছে আদি বুড়িগঙ্গার প্রায় 4 একর ভূমি। রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাট এলাকা, এখানে আদি বুড়িগঙ্গার চ্যানেল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে ম্যাটাডোর ও পান্না গ্রুপ। রোববার জেলা প্রশাসন ও BIWTA অভিযানে ভেঙে দেওয়া হয় এসব স্থাপনার এক অংশ। তবে স্থানীয়দের অভিযোগ, এই 2 প্রতিষ্ঠানের আরও স্থাপনা রয়েছে নদীর জায়গায়। সেসব রেখে গুদাম উচ্ছেদ অনেকটাই লোক দেখানো। ম্যাটাডো বলপেনের একটা সাইড চলে গেছে নদীর ভিতরে, হ্যাঁ, আরেকটা বলতেছে যে নাই এল ভাবে ঢুকে গেছে। তা ভাই আমরা তো এটা নদীই দেখছিলাম। আমরা একটা নদী দেখেছি, এটাই আমি জানি। চ্যানেলের জায়গা কিনা এটা BIWTA বলতে পারবে। পান্না গ্রুপ বলছে প্রশাসন যতটুকু খালের জায়গা বলবে ততটুকু ছেড়ে দেবে তারা। আর ম্যাটাডোর কোম্পানির দাবি, যা দখল হয়েছে তা নিজেরাই সরিয়ে নিয়েছে। তবে বুড়িগঙ্গার আদি চ্যানেল কেন দখল করেছেন তার কোনো যৌক্তিক উত্তর নেই তাদের কাছে। CSR যেটাই বলেন, সরকার রাষ্ট্র যেটা বলবে যে পর্যন্ত খাল ওই পর্যন্ত খাল। আমরা কখনো ওই ধরনের ক্যারেক্টার প্লে করি না, আমরা ওই ধরনের ক্যারেক্টার মানুষ না। আমরা ওই আজকে আপনারা প্রত্যেকদিন একজন করে লোক রাখবেন, দেখবেন এখানে আমরা কোনো স্থাপনাই করবো না, ওই দিকে আমরা যাবোই না, কিচ্ছুই না, আজকেই শেষ। তবে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে জরিমানা বা আর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এছাড়া সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী তাদের কাছ থেকে উচ্ছেদের খরচ আদায়ও করেনি অভিযান সংশ্লিষ্টরা। এ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুল্লাহ। BIWTA বলছে 6 দিনের অভিযানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের 90 ভাগ দখলমুক্ত হয়েছে।
এই দুটি স্থাপনা আমাদের তালিকায় ছিল না, আমাদের তালিকা ছিল ওই পারে অংশটা তারা অলরেডি ভেঙে নিয়েছে, যেটা আপনারা শাখো পার হয়ে ওই পারে দেখেছেন, সেই অংশটাই আমাদের তালিকায় ছিল যে একটা বিল্ডিংয়ের আংশিক ছিল, বিল্ডিংয়ের আংশিক তারা অলরেডি ভেঙে নিয়েছে, এটা আমরা অতিরিক্ত পেয়েছি, অতিরিক্ত অংশটাও আমরা ভেঙে দিয়েছি। এবারের অভিযানে প্রায় 200-ও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও নদীর জায়গায় নির্মিত লালবাগ থানা সহ বেশ কটি সরকারি ভবনের বিষয় নির্বিকার অভিযান সংশ্লিষ্টরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের টপ অর্ডারের দৃঢ়তায় শক্ত অবস্থানে টাইগাররা, জয় শান্তর 50। এবং করোনা আতঙ্ক নিয়ে এগোচ্ছে ইউরোপীয় ফুটবল, এবার আক্রান্ত মেসি, ইপিএল এ চেলসির মুখোমুখি লিভারপুল। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরি বাংলাদেশের। বোলারদের দারুণ শুরুর পর দিনটা নিজেদের করে নেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। তাতে দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 175 রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছে 328 রান, জয় অপরাজিত 70 রানে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন মানেই ব্যাটিং নিয়ে শঙ্কা। 4 পেসার খেলিয়ে সেই শঙ্কা আরো বাড়িয়ে দেয় স্বাগতিক দল। কিন্তু সাদমান জয়ের শুরুটা আশা জাগানিয়া। পেস আর সুইং বুঝে টেস্ট মেজাজে ব্যাট করেছেন 2 ওপেনার। 43 রান হয়তো বড় কোনো পার্টনারশিপ নয়, তবে 18 ওভার টিকে থাকায় পরের ব্যাটাররা পেয়েছেন আত্মবিশ্বাস। উইকেটে মানিয়ে নিয়ে 22 রানে সাদমান আউট হয়েছেন ওয়েগনারের বলে। দেশের মাঠে অভিষেকে মলিন জয় দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত। শুধু রান করা নয়, টিকে থাকা, দলে চাহিদা বোঝা, পার্টনারশিপে মন দেয়া, সবকিছুতেই মুন্সিয়ানা দেখিয়েছেন। ক্যারিয়ারের প্রথম 50 তুলতে খেলেছেন 163 বল। সাকিবের অভাব ভালোভাবেই পূরণ করেছেন শান্ত। জয়ের সাথে 104 রানের পার্টনারশিপ গড়ে দলকে স্বপ্নের পথে এগিয়ে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলেছেন ছক্কা হাঁকিয়ে। ব্যাটিংটা যখন আরো সহজ মনে হচ্ছিল, তখনই শান্তর বিদায়। 64 করা এই ব্যাটারকেও ফেরান ওয়েগনার। দিনের বাকিটা সময় দেখে শুনে পার করেছেন জয় ও মুমিনুল। তাতে নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে টাইগারদের রঙিন একটা দিন। দ্বিতীয় দিনে বাংলাদেশ ইনিংসে 342 বলের মধ্যে 211টাই খেলেছেন জয়। 7 বাউন্ডারিতে দিন শেষে অপরাজিত আছেন 70 রানে। চোখে মুখে আরো বড় স্বপ্ন এই ওপেনারের। শুরুর মোমেন্টাম বোলারদের। নিউজিল্যান্ড টেইল এন্ডারদের দাঁড়াতে দেননি মিরাজ শরীফুল। সমান 3টি করে উইকেট শিকার করেছেন। নিকোলস প্রতিরোধ না গড়লে 300-র আগেই গুটিয়ে যেতে পারত ব্ল্যাক ক্যাপস। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 70 রানে বাকি 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড অল আউট হয়েছে 328 রানে, যা নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দুদিনের পারফরম্যান্স স্বপ্নের পরিধি বাড়িয়েছে। 3 উইকেট নিয়ে সফল স্পিনার মেহেদী হাসান মিরাজ তৃতীয় দিনেও এই দাপট ধরে রাখতে চান। অন্যদিকে টাইগার টপ অর্ডারের অ্যাপ্রোচের প্রশংসা করেছেন স্বাগতিক পেসার নীল ওয়েগনার। প্রথম দিনের লড়াইটা ছিল সমানে সমান। দ্বিতীয় দিনের পুরোটাই টাইগারদের। নিউজিল্যান্ডের মাটিতে অন্যতম সেরা একটা দিন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট মুমিনুলদের। তাতেই আপাতত কিছুটা চাপে বিশ্বসেরা টেস্ট দল। প্রতিপক্ষকে 328 রানে আটকে রেখে স্কোর বোর্ডে 2 উইকেটে 175। হাতে এখনো 8 উইকেট। ইনফর্ম লিটন মুশফিকরা অপেক্ষায় আছেন লিড এনে দিতে। 153 রানের ব্যবধান ঘুচিয়ে সেটা করতে পারলে বড় স্বপ্নের পথে হাঁটবে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের উপর থেকে কোনো পার্টনারশিপ হচ্ছিল না, বাট এই পার্টনারশিপটা আমাদের খুব কনফিডেন্ট দিবে আমাদের টিমের। এবং আমি মনে করি এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রসেসের ভিতরে ক্রিকেট খেলতে হবে। নেক্সট ডেতে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ফার্স্ট সেশনটা খেলতে পারি। টেস্ট ম্যাচ জিততে দরকার 20 উইকেট নেয়া। প্রথম ইনিংসে শতভাগ সফল টাইগার বোলাররা। সব ছাপিয়ে আলোচনায় থাকছেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের তৃতীয় ইনিংসে এসে 50 পেয়েছেন। তৃতীয় দিনে যেটা হতে পারে সেঞ্চুরি। ভালো খেলেই তারপর ন্যাশনাল টিমে এসেছে, বাট আমি মনে করি যে ওর যেহেতু শুরু, ওর এখনও অনেক দিন যেতে হবে, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে আমি মনে করি।
এবং অবশ্য খুবই ভালো লাগছে যে না আমরা টিমের প্রত্যেকটা সবাই অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। কামব্যাকের আশা নিয়ে নিউজিল্যান্ড তাকিয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে বোলারদের কঠিন একটা দিনকে ব্যর্থতা নয়, ওয়েগনার দেখছেন শান্ত জয়ের ব্যাটিংয়ের সফলতা হিসেবে। আমরা অনেক চেষ্টা করেছি, ওরা অনেক ভালো ব্যাট করেছে। আমি বিশ্বাস করি পরের দিনের শুরুটা ভালো হবে আমাদের। টেস্ট ম্যাচ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সাকিব তামিমহীন বাংলাদেশ দল প্রথম 2 দিনের চ্যালেঞ্জে জয়ী হয়েছে। স্নায়ুচাপ ধরে রেখে টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে নামবে টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে, সেই তালিকায় যুক্ত হলেন লিওনেল মেসি। ক্রিসমাসের ছুটিতে আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি। নেগেটিভ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হচ্ছে তাকে। মেসি ছাড়াও পিএসজির ওয়ান বার্নার্ড, সার্জিও রিকো এবং বিতু মাজালাও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সোমবার ফ্রেঞ্চ কাপে তৃতীয় স্তরের দল ভাস অলিম্পিক ক্লাবের বিপক্ষে নামবে পিএসজি। করোনার ধাক্কায় বিপাকে কোচ মৌরিসিও পচেত্তিনো। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম বড় ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে। সুপার সানডেতে চেলসির অতিথি লিভারপুল শিরোপা লড়াইয়ে থাকতে জয় পেতে মরিয়া দুদল। ম্যানেজার ইউর্গেন ক্লপের কোভিড পজিটিভের খবরে অলরেডদের অস্বস্তি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। অদম্য ম্যানচেস্টার সিটিকে ধরার প্রয়াস চেলসি ও লিভারপুলের। টেবিলের অবস্থান কঠিন সমীকরণে দাঁড় করিয়েছে দুই হেভিওয়েটকে। এগিয়ে যাওয়ার রোমাঞ্চকর দ্বৈরথের গুরুত্ব বাড়িয়েছে ক্লাব ঐতিহ্য। শেষ 5 ম্যাচে না হারলেও শিরোপার রেসে পারফরমেন্সে উত্থান পতন চেলসির। যদিও ঘরের মাঠে পরিসংখ্যান আত্মবিশ্বাসী করছে ব্লুদের। করোনা ও চোট সমস্যায় কম্বিনেশন সাজানোর কঠিন সমস্যায় টুখেল। এখনই শিরোপা জয়ের আশা ছাড়ছি না। মৌসুমের মাঝামাঝিতেই এ নিয়ে চিন্তা নেই। দলের পারফরম্যান্সের মনোযোগ দিতে চাই। ক্লাবের কৌশলী পরিকল্পনায় শিরোপা পুনরুদ্ধারে লিগের শুরুটা উড়ন্ত লিভারপুলের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে তা ধূসর হতে বসেছে। দুশ্চিন্তা বেড়েছে 3 সদস্যের কোভিড পজিটিভের খবরে। অনিশ্চয়তা থাকলেও বিগ ম্যাচে থাকছেন সালাহ, মানে, কেইতা। ইনজুরি ও কোভিড সমস্যার কারণে দল কঠিন সময় পার করছে। সিটির সাথে পয়েন্ট ব্যবধান কমাতে জয় দরকার। হাতে আরো অনেক ম্যাচ রয়েছে। দল শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। শেষ 5 দেখায় সমান 2 জয় 2 দলের। 1 ম্যাচ অমীমাংসিত। ইউরোপ সেরাদের শক্ত রক্ষণ ভাঙার কঠিন চ্যালেঞ্জ লিভারপুলের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় মায়োরকার বিপক্ষে নামবে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। করোনা এবং ইনজুরির বড় আঘাত বার্সা শিবিরে। কুতিনিও, জর্দি আলবা, ডেম্বেলে, ডেস্ট, গাভি সহ 17 ফুটবলারকে পাবে না কাতালান জায়ান্টরা। কঠিন পরিস্থিতিতে বি টিম থেকে টানতে হয়েছে খেলোয়াড়। মায়োরকার মাঠে খেলার আগে জমে উঠেছে কথার লড়াই। প্রথম সারির ফুটবলাররা না থাকায় ম্যাচটি স্থগিতের দাবি জানিয়েছিল বার্সা হেড কোচ জাভি হার্নান্দেজ। তিনি জানিয়েছেন প্রতিপক্ষ মায়োরকাও নাকি খেলা স্থগিতের অনুরোধ করেছিল, তবে এই কথা অস্বীকার করে মায়োরকা। বার্সার সঙ্গে খেলতে মুখিয়ে আছে ক্লাবটি। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। লেবাননের রানিয়া ইউনেসের এই বিশাল ফুলের বাগানে কাজ করছেন 120 জন সহকারী। গৃহযুদ্ধ শেষ হওয়ার পর তিনি গড়ে তোলেন এই ফুলের বাগান। ফুল বিক্রি করে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের স্বপ্ন দেখছেন তিনি। তার মতো লেবাননের অনেকেই জীবিকার সন্ধানে উদ্ভাবনী উপায়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে।
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জিম, সুইমিং পুল এবং বিউটি সেলুন বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি 50% রাখতে বলা হয়েছে। যতটা সম্ভব বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ থাকবে। এই সময়ে শুধু জরুরি কাজে বের হওয়া যাবে বলে নির্দেশে বলা হয়েছে। লোকাল ট্রেন চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া সিনেমা হল, রেস্তোরাঁ, গ্রাহকের সংখ্যা 50% রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হলো 28,077 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 19,130 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 557 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.91%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,86,466 জনে। সুস্থ হয়েছেন আরও 253 জন। এ নিয়ে মোট সুস্থ 15,49,557 জন। করোনার প্রকোপ কমে যাওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্য আবার চাঙ্গা হয়েছে। 15% আদায় করেও পুরো ঋণ নিয়মিত দেখানোর সুযোগ দেয় খেলাপি ঋণ সেভাবে বাড়েনি। পাশাপাশি প্রভিশন কম রাখায় ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে। এসবের প্রভাবে গেল বছর বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে, তবে একে কেবলমাত্র কাগুজে মুনাফা বলছেন বিশ্লেষকেরা। 2020 সালে করোনা মহামারীর নেতিবাচক প্রভাব পড়ে দেশের প্রায় প্রতিটি খাতে, বাদ যায়নি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ওই বছর মহামারী আর ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনায় মুনাফা কমেছিল বেশিরভাগ ব্যাংকের। তবে সদ্য বিদায়ী বছরে বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। কোনো ঋণের যে অংশ 2021 সালে পরিশোধ করার কথা তার 15% আদায় হলেও ঋণের বিপরীতে পুরো সুদ আয় খাতে নেয়ার সুযোগ পেয়েছে ব্যাংক। আমদানি এবং রপ্তানি বাড়ায় ব্যাংকের কমিশন আয় বেড়েছে। শেয়ার বাজার থেকেও ব্যাংকের আয় বেড়েছে। আবার আমানতের সুদহার কম থাকায় তহবিল ব্যয় কমেছে। তবে প্রভিশনিং করলে মুনাফা অনেক কমে আসবে বলে জানান ব্যাংকাররা। ব্যাংকগুলো যদি ভালোভাবে তাদের হিসাবটা রক্ষণ করত, অর্থাৎ সত্যিকারের ভাবে বড়ভাবে প্রভিশনিং করত, তাহলে অপারেটিং প্রফিটটা কমে যেত। কিন্তু বেশিরভাগ ব্যাংকই সরকার যেহেতু সুযোগ দিয়েছে, সেহেতু তারাও সেটা প্রভিশনিং করে নাই। 2021 সালে সবচেয়ে বেশি 2,430 কোটি টাকা মুনাফা করেছে ইসলামী ব্যাংক। আগের বছর যা ছিল 2,350 কোটি টাকা। হেরোইন, ইয়াবা সহ ভয়ঙ্কর মাদকের বিস্তার ঠেকাতে আইনে অনুমোদিত মদের ব্যবসা সহজ করার গ্রহণযোগ্য উপায় খুঁজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কাজ শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এইসব বিষয়ে জানা গেছে। তারা বলছেন, আইন সংশোধন বা অন্য কোনো উপায়ে তা করা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালের আইন অনুযায়ী মাদক দুই ধরনের, নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত। ইয়াবা, হেরোইন, আইস, এলএসডির মতো মাদক নিষিদ্ধ। এসব সেবন, বহন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে অ্যালকোহল বা মদ মাদক হলেও নিয়ম মেনে এর ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও পান করা যায়। মদকে মাদকের তালিকায় রাখায় ব্যবসা বিঘ্নের দাবিতে সম্প্রতি হাইকোর্টে রিট করেন এক ব্যবসায়ী। পরে রুল জারি করে এ প্রশ্নে সরকারের ব্যাখ্যা চায় আদালত। রিটকারী আইনজীবী বলছেন, মদ মাদকের তালিকায় থাকায় একে নিষিদ্ধ পণ্য হিসেবে বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্যের একই আইনের অধীনে থাকাকে আইনি দুর্বলতাও মনে করেন তিনি। সেখানে একটা রেস্ট্রিক্টেড আইটেম যেটা আনা যাচ্ছে, আমদানি করা যাচ্ছে, রপ্তানি করা যাচ্ছে, বাজারজাত করা যাচ্ছে, তার সাথে নিষিদ্ধ একটা পণ্যের যখন সংমিশ্রণ হয়ে যাচ্ছে, তখন যারা এই বিষয়ে ব্যবসা করেন তাদের ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে এখানে হচ্ছে সাটল ডিফারেন্স। উচ্চ আদালতের রুলের পর মন্ত্রণালয়ের নির্দেশনায় আইন, ব্যবসা ও দেশের স্বার্থ গুরুত্ব দিয়ে কার্যবিবরণী তৈরি করছে অধিদপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আলোচনার মাধ্যমেই এ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে। সবগুলিকে আমরা মাদক বলেই আমরা চিহ্নিত করছি। তো এই লিকারকে কিভাবে আলাদাভাবে দেখা যায় সেটা নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্বলতা দেখছেন বিশ্লেষকেরাও। তাদের মতে অর্থনীতি, কূটনীতি সহ নানা কারণে নিষিদ্ধ করা হয়নি অ্যালকোহল জাতীয় পণ্য। হ্যারাসমেন্টের বিষয়গুলো আমরা এর আগে জাতীয় পত্রপত্রিকায় আমরা দেখেছি এবং এই আইনের একটা বড় ধরনের ফাঁক রয়েছে।
এই জায়গাটাতে একটা সেপারেশন হওয়া উচিত এবং এটাকে আমরা কেন একটা ড্রাগ হিসাবে আমরা বিবেচনা করছি না বা এটাকে বিবেচনা করছি সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। অতিরিক্ত মদপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই একে পুরোপুরি উন্মুক্ত না করে নিয়ন্ত্রণের পক্ষে বিশ্লেষকেরা। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা রীতি অনুসরণের পরামর্শ তাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক অস্থিতিশীলতায় ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। প্রতিদিনই কমছে মুদ্রার মান। 2 বছরের বেশি সময় ধরে চলা এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে উদ্ভাবনী উপায়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন লেবাননের বাসিন্দারা। বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিশাল ফুল বাগান, যেখানে কাজ করছে 120 জন সহকারী। রানিয়া লেবাননের গৃহযুদ্ধ অবসানের পর ফ্লেয়ার্স দু লিবান নামে গড়ে তোলেন তার ফুলের বাগান। শুরুর দিকে বেশিরভাগ ফুলই তিনি দেশের বাইরে থেকে নিয়ে আসতেন এবং সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতেন। লেবাননের সব সময় নিরাপত্তাহীনতার মতো সমস্যায় ভুগতে হয়। যেমন জুলাইতে যখন দেশে সংঘর্ষ শুরু হয় তখন আমাকে অসংখ্য ফুল ফেলে দিতে হয়েছিল। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায়শই ঘটে। এর ফলে প্রচুর ফুল পচে যায় এবং সেগুলোকে ফেলে দিতে হয়। বছরের পর বছর রানিয়াকে নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয়েছে, কারণ দেশে প্রতিনিয়ত অস্থিতিশীলতার কারণে উঠানামা করে ফুলের চাহিদা। সম্প্রতি করোনা মহামারীর কারণে তার ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য তাকে বের করতে হচ্ছে বিভিন্ন সমাধান। যেহেতু লেবানন একটি অস্থিতিশীল দেশ, এখানে বিক্ষোভের কারণে বাজার বন্ধ হয়ে যায়। বর্তমানে করোনার জন্য ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমাকে আমার ব্যবসা টিকিয়ে রাখতে ভিন্ন সমাধান বের করতে হয়েছে। তিনি এখন তার বাগানে ফুল শুকিয়ে সংরক্ষণ করে তা কয়েক মাস ধরে বিক্রি করছেন। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অর্ডারকৃত ফুল পৌঁছে দেওয়ারও উদ্যোগ নিয়েছেন তিনি। দেশের শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এই খারাপ সময়ে রানিয়ার বাগানের ফুলগুলো আমাকে মানসিকভাবে শান্তি দেয়। ফুল দিয়ে ঘর সাজানোর সময়টুকু আমি খুব উপভোগ করি। যদিও অনেকে আর্থিক সংকটের সময় ফুলকে বিলাসিতা বস্তু হিসেবে মনে করে, তবে রানিয়ার ক্রেতারা মনে করেন এই কঠিন সময়ে মন ভালো রাখার জন্য ফুল অপরিহার্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।